আসসালামু আলাইকুম। আমরা কয়েকজন বন্ধু মিলে মানাসের ন্যাশনাল পার্কে চলে আসছি এখানে ভিউটা দেখার জন্য। ইতিপূর্বে শুনেছি এখানকার ভিউ অনেক সুন্দর, ভালো লাগে, দেখার জন্য অনেক কিছু আছে। তাই আমরা কয়েকজন মিলে মারুতি নিয়ে এখানে চলে এসেছি। আমরা এখানে প্রবেশ করব। অবশ্যই এখানে প্রবেশের কিছু নিয়ম নীতি রয়েছে। এখানে আপনি একটি গাড়িতে 6 জন করে যেতে পারবেন। সাথে কোনো প্লাস্টিক জাতীয় বোতল এই জাতীয় নিতে পারবেন না। আর আপনি অবশ্যই সাথে সানগ্লাস নিয়ে যাবেন। এখানে আপনার জন প্রতি হয়তো খরচ হবে 1000 টাকা থেকে 1500 টাকা। তবে দেখার মতো অনেক কিছু আছে এখানে। এটি মানাস অরণ্য, এটি বিশাল একটি অরণ্য। আর সাথে আছে এখানে চায়ের বাগান আছে, সুবিশাল একেবারে, আমরা দেখেছি। আর আমরা সবাই জানি যে ভারতের এই আসাম রাজ্যে চায়ের উৎপাদন হয় পৃথিবীর মোট 54%। আর ভারতে যেটা উৎপাদন হয় তার অধিকাংশ হয় এই আসাম থেকেই। আর পৃথিবী বিখ্যাত এই চায়ের উৎপাদন আসামে। আর এই মানাস অরণ্য যেটা, এটা অত্যন্ত একটা বিস্তৃত এলাকা। এটা অনেক অনেক বড়। যদি কেউ এটাকে দেখে শেষ করতে চায় হয়তো বছরখানিতেও শেষ করতে পারবে না, এত সুবিশাল। কারণ আমাদের এই অরণ্যের কোল ঘেঁষে আমাদের বাড়ি। আমরা তো খুব ছোটোবেলায় থেকে এখান থেকে ঘোরাফেরা করেছি, অরণ্যে গিয়েছি, কাজ করেছি। আর আমাদের এখানে সবাই সবাই এখানে অরণ্যতে প্রবেশ করে যায়, কাজ করে, তাদের জীবিকা নির্বাহ করতে এই অরণ্যের মাধ্যমে। তবে আপাতত হয়তো বন্ধ আছে, এখন অরণ্যে ওইভাবে কাজ করা হয় না, কারণ সরকারিভাবে এখন নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এখন শুধু পর্যটন এরিয়ার জন্য কিছু এরিয়া উন্মুক্ত আছে, সেখানে শুধু মানুষ প্রবেশ করতে পারে। আর বাকি যে জায়গাগুলো আছে সেগুলোতে প্রবেশ করা যায় না। তবে মানুষ সেগুলোতেও যায়, অন্যভাবে কে গেলে যেতে পারে, তবে এলাও নেই। যাই হোক, আমরা প্রবেশ করেছি, আমরা একটা সাফারি নিয়েছি, গাড়ি নিয়ে আমরা প্রবেশ করলাম। এইভাবে অরণ্যের ভিতরে যাব। আর একটি কথা বলে রাখি, যদি কেউ আসেন তাহলে এখানে সকালবেলা আসার চেষ্টা করবেন, কারণ সকালবেলা আসলে ভিউটা অনেক সুন্দর এবং পাশাপাশি অনেক বন্যপ্রাণী দেখা যেতে পারে, যেমন হাতি, বাঘ, ভালুক, ময়ূর ইত্যাদি অনেক প্রাণী দেখতে পাওয়া যায়। তবে দুপুরবেলা আসলে এগুলো দেখা যায় না সাধারণত, তখন এগুলো বের হয় না। আর একদিনে দেখে শেষ করা যাবে না, বিশাল বিশাল একটা অরণ্য। এটা আমরা তো খুব ছোটোবেলা থেকে চিনি, আমরা জানি এগুলোকে, আমাদের এখানে সবাই জানে। তারপরেও আমরা তো আগে এমনি চলে আসছি, দেখেছি, কিন্তু আজকে গাড়ি নিয়ে চলে আসছি প্রবেশ করার জন্য। আর এই মানাস ন্যাশনাল পার্কে মাঝে মাঝে এভাবে এটি করে ডিউটি পয়েন্ট আছে, যেখানে কিছু গার্ড থাকে। এই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অরণ্যের মাঝখানে এভাবে অনেকটা ফাঁকা ফাঁকা জায়গা আছে। এই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা গার্ড পয়েন্ট আছে, এখানে কিছু লোক থাকে, ডিউটি করা হয় এখানে। আর এভাবে অরণ্যের মাঝপথে এভাবে মাঝখান দিয়ে এভাবে রাস্তা করে দেওয়া আছে, যেটাতে এই গাড়িগুলো চলে থাকে। প্রচুর গাড়ি আছে এখানে, অনেক। আমরা আসলেতে যে সময় এসেছি এই সময় বন্যপ্রাণী খুব কম থাকে, কারণ দুপুরবেলা আমাদের আসতে আসতে দেরি হয়ে গেছে। আমরা দুইটা হাতি দেখতে পাচ্ছি এখানে। আসলে তো আমরা তো হাতি তো প্রতিনিয়তই দেখি, রাত দিন সব সময় দেখি। আমাদের এগুলো দেখে দেখে আমরা অভ্যস্ত, এগুলো আমরা প্রতিনিয়ত দেখি, আমাদের নিত্যদিনের সঙ্গী এরা। এগুলো আমাদের এখানে বন বলে, এগুলো কেটে নেয় মানুষ, তবে এখন এগুলো কেটে নেওয়া হয় না। আসলতে এই ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি
এই 3 মাসের জন্য এখানে উন্মুক্ত থাকে আপনার পর্যটনের জন্য। তবে এখন তো ভিউটা অত মানে খুব যে সুন্দর ওইভাবে থাকে না, কারণ এখন তো গাছপালার পাতাগুলো তো ঝরে গেছে, মরে গেছে। যদি জুন জুলাই আগস্টে আসতে পারতাম তাহলে এটার ভিউ সবুজ, একেবারে চিরসবুজ যাকে বলে, এভাবে থাকতো, কিন্তু এখন তো সেরকম নাই। আর ওই সময় যখন বর্ষার মৌসুম আসা যায় তখন তো মনটা ভরে যায়, এখানে থাকতেই মন চাবে, এত সুন্দর লাগে। আমরা তো খুব ছোটবেলা থেকেই অরণ্যের মধ্যে আসা যাওয়া আমাদের আছে, কাজকর্ম হয়েছে অনেক বেশি। এটি আমরা আমরা যেখান দিয়ে প্রবেশ করছি আসলে থেকেই অরণ্যটা এতটাই বিশাল। এদিকে বেঙ্গল বর্ডার থেকে শুরু হবে, ওইখান থেকে শুরু হবে পার্কটাই, মানে অরণ্যটা ওই দিক দিয়ে শুরু হয়ে আসছে। ওই দিক দিয়ে শুরু হয়ে এসে আসামের কোকরাঝার জেলা টাচ করেছে, বঙাইগাঁও, এখন বঙাইগাঁও নেই, ভাগ হয়ে গেছে, চিরাং, এদিকে আপনার বাক্সা, এই দিক দিয়ে আর ওইদিকে চলে গেছে। অর্থাৎ সম্ভবত 5 থেকে 7টা ডিস্ট্রিক্টে টাচ করা আছে এটা, এই অরণ্যটা। তার মানে এতটাই বিশাল, মানে হেঁটে শেষ করা যাবে না, এটা এত সুবিশাল। ইতিপূর্বে তো আসলে এখানেতে অনেক প্রাণী ছিল, বন্য প্রাণী ছিল, কিন্তু বিভিন্ন দুষ্ট চক্রের কবলে এগুলো তো ধ্বংস হয়ে গেছে অনেকটাই বেশি। এখন তো খুব একটা নাই, অনেক কমে গেছে। আমরা তো যখন আগে অরণ্যে চলে আসতাম, প্রায় প্রতিনিয়ত আমরা একেবারে হাতি, এগুলো তো মানে প্রতি মুহূর্তেই দেখা হতো, এই পরিমাণ ছিল। আর অন্যান্য প্রাণী তো ছিলই, আমরা জানি এখানে বিশাল বিশাল সাপ ছিল, কিন্তু এখন দেখতে পাই না এগুলো। এগুলো কালের মানে বিবর্তনে এগুলো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, নাই এখন অতটা, হালকা পাতলা আছে। আর এগুলো তো আসলে কিন্তু অবশ্যই সানগ্লাস সাথে নিতে হবে, কারণ এই মৌসুমে ডাস্টটা একটু বেশি হয়। মানে আগে যদি একটা গাড়ি চলে যায়, পিছনে থাকলে কিন্তু দেখার মতো কিছু থাকে না, মানে অনেকটাই নিজের চেহারাটা পরিবর্তন হয়ে যাবে, এতটা ধুলোমেলা হবে। খুব ভালো লাগে এগুলোর দৃশ্য দেখতে, খুব ভালো লাগে। অরণ্যে কত যে কাজ করেছি, কত থেকেছি এগুলোতে, খুব মজার। আস্তে আস্তে যাবো আমরা, একেবারে এইভাবে ভুটান চলে যাব সরাসরি। আমরা যেখান থেকে গাড়ি স্টার্ট করেছি ওখান থেকে ভুটান যেতে আমাদের 1.5 ঘন্টা এমন একটা সময় লাগবে, 1.5 ঘন্টার মতো সময় লাগবে। আমরা ভুটান যাব, ওইখানের ভিউটা নিব, দেখব, ওইখানে একটু রেস্ট করব, তারপরে আবার ফের চলে আসব। আসলে যে কটের রাস্তা রয়েছে এখানে, রোড করা রয়েছে অরণ্যের মাঝখানে, এগুলো সব রোডে একদিনে যাওয়া সম্ভব হবে না, কয়েকদিন ঘুরতে হবে, তাহলে আমরা সব কটা রোড দিয়ে আসা যাওয়া করতে পারবো। এখানে শুধু আমরা একবার করে যাব, এই রোডে সেকেন্ড টাইম আসবো না। মানে এভাবেই রোড করা আছে অরণ্যের মাঝে, অনেক অনেক আছে এভাবে রোড আছে, এগুলো দিয়ে মানুষ গাড়ি নিয়ে চলে যায়। হেঁটে যাওয়া যাবে না ভাই, এখানে এতটাই বিস্তীর্ণ এলাকা যে এখানে হেঁটে কুল কিনারা শেষ করা যাবে না। ইচ্ছা আছে একবার বর্ষা মৌসুমে আসা, যদি ওই সময় কখনো যদি খুলে দেয়। আমি তো ব্লগ করছি, তবে আমি তো সবগুলোকে শ্যুট করতে পারিনি, কিছু কিছু জায়গাকে আমি জাস্ট খালি স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য ভিডিও শ্যুট করেছি।
সবগুলো তো করা সম্ভব না, তাহলে তো 3 ঘন্টা হয়ে যাবে। আমি জাস্ট কিছু স্মৃতি ধরে রাখার জন্য, কারণ এক সময় এই দৃশ্যগুলো দেখলেও ভালো লাগবে, সেজন্য আমি রেখে দিলাম। আমরা যে কয়জন সাথে ছিলাম, আমরা গাড়ি নিয়েছি 2টি, কারণ লোক হয়ে গেলাম আমরা 8 জন, 6 জনের উপরে অ্যালাউ নাই, তাই গাড়ি 2টি নিতে হলো। কোস্টটা একটু বেশি পড়ে যায়, তারপরেও যেহেতু ঘুরতে আসছি নিতেই হবে। ওই যে ইতিপূর্বে বলছি যে এইভাবে ভিউ মানে পয়েন্টগুলো আছে, এখানে গার্ড থাকে। তবে এখানে প্রাইভেট কার নিয়ে প্রবেশ করা নিষিদ্ধ, এটা একেবারে সরকারিভাবে নিষিদ্ধ। এখানে কেউ প্রাইভেট কার নিয়ে প্রবেশ করতে পারবে না, শুধু এখানে গার্ড যারা আছে তারাই প্রবেশ করে, আর পুলিশ যারা আসে তারা প্রবেশ করে। এখানে চাইলে আপনি আপনার জিপে একজন গার্ড নিতে পারেন, তবে গার্ড যদি এক্সট্রা গানম্যান নেন তাহলে আপনাকে 300 টাকা দিতে হবে একজন গার্ডম্যানের জন্য। আর এখানে গেটে আপনার একজন ব্যক্তির জন্য তো খরচটা বেশি হবে, আর যদি লোক বেশি থাকে তাহলে খরচের কোস্টটা একটু অনেক কম হবে। একার জন্য নির্ধারণ করা হচ্ছে 750 টাকা, 2 জনের জন্য হয়তো আছে 850 টাকা প্রবেশের জন্য, 3 জনের জন্য 950 টাকা, 4 জনের জন্য 1050 টাকা, 5 জনের জন্য 1150 টাকা, 6 জনের জন্য হয়তো 1250 টাকা এরকম। তবে গাড়ি ভাড়াটা ভিন্ন, গাড়ি ভাড়াটা 2500 টাকা নির্ধারণ করা হয়েছে, আপনি গাড়ি ভাড়া 2500 টাকা দিতে হবে। তবে একটি গাড়িতে 6 জন যাওয়া যাবে, 6 জনের বেশি নেবে না। আর আপনারা 6 জন পিছনে বসা যাবে, আর একজন গার্ড নিলে ওই ড্রাইভারের পাশে বসতে পারবে। তবে আমরা গার্ড নেই, ওই ড্রাইভারের সঙ্গে আমাদের কথা হয়েছে, বলছে গার্ড লাগবে না, আমরা যেতে পারবো, কারণ তারা তো প্রতিনিয়ত এখানে আসা যাওয়া করে। তাই গার্ডের পয়সাটা সেভ হলো, গার্ডের জন্য 300 টাকা দিতে হতো, ওটা দেওয়া লাগেনি। আমাদের 5 জনে সম্ভবত 3650 টাকা এরকম খরচ হয়ে গেল এই গাড়িতে, খরচ প্রবেশ সহ। আমরা একটু আরও একটু সকালে আসতে পারলে আরও একটু আমাদের ভিউটা সুন্দর লাগতো, হয়তো আরও কিছু জীবজন্তু দেখতে পারতাম, কিন্তু সেটা আর দেখতে পারিনি। এখন তো ভুটানের দিকে চলে যাচ্ছি, এখন ওই হাতি বিহীন আর অন্য কিছুই দেখতে পাইনি। হ্যাঁ, কিছু ময়ূর ছিল, ওটা ভিউটা নিতে পারিনি, চলে গেছে। আমরা যেখানে প্রবেশ করেছি এটা হলো বরপাটা ডিস্ট্রিক্ট, আসামের। আর ওখানে তো ভাগ হয়ে গেছে এখন, এটা পরে আমাদের বাক্সা বিটিএডি এরিয়ার বাক্সা ডিস্ট্রিক্ট দিয়ে আমরা ঢুকেছি বরপাটা রোড হয়ে, সরাসরি চলে এসেছি গোবর্ধনা হয়ে একেবারে মথনগুড়ি। আমরা যে পয়েন্টে ঢুকেছি এটা মথনগুড়ি বলে। তো এগুলো পয়েন্ট আরও অন্যান্য জায়গায় আছে, সেগুলো তো মানুষ প্রবেশ করে দেখে। বর্ষার দিনে এগুলো দেখার মতো জায়গা, আমরা খুব ছোটবেলা থেকে দেখেছি। এখানে আসিনি, অন্য পাশ দিয়ে এসেছি। এখানে তো গাছপালা অনেক কম, তবে আমরা যেখানে প্রবেশ করতাম ওখানে প্রচুর গাছ। আমরা যেখানে এখন ভিউটা নিচ্ছি, এখান থেকে আমরা যেখানে প্রবেশ করতাম ওখানে মোটামুটি 60 থেকে 70 কিলোমিটার হবে দূরে। অর্থাৎ এই অরণ্যেরই পশ্চিম পাশে আমাদের বাড়ি, ওইখানে আমরা প্রবেশ করতাম। মোটামুটি আমরা 60-70 কিলোমিটার সারাউন্ডিংয়ের মধ্যে আমাদের ঘোরাফেরা ছিল ওখানে। আর এখানে আমরা মোটামুটি 70 কিলোমিটার পূবে এসে আমরা প্রবেশ করেছি। এখানে আমি ব্যক্তিগতভাবে কখনো আসিনি, আমার সাথে যারা আছে তারাও আসেনি, তবে আমাদের মুরব্বী যারা ছিল তারা অবশ্যই এখানে ঘুরে গেছে। আমাদের ওইখান দিয়ে প্রবেশ করে এখানে হেঁটে আসতে গেলে 3 দিনের সময়, 3 থেকে 4 দিন অরণ্যের মাঝপথে আসলে।
এখন তো আসলে তো আগের মতো ওইসব সিচুয়েশন নেই এখন ওভাবে। আগে তো আমাদের এখানে যারা লোক ছিল সবাই অরণ্যের উপর নির্ভরশীল ছিল, তাদের জীবিকা অরণ্যের উপর নির্ভর করতো। তারা আমরা ছোটকাল থেকে দেখতাম যে সবাই অরণ্যে কাজ করতো, সেখান থেকে বিভিন্ন জিনিস ওখান থেকে কালেকশন করতো, এগুলো বিক্রি করে তারা তাদের জীবিকা নির্বাহ চলতো। এখন তো আর সেই আগের মতো সেই নেই। এখন আমরা একবার ভুটানের সীমান্তে চলে আসছি। এখানে তাদের পুলিশ পয়েন্ট আছে ভুটানের। এই আপনারা এখন একটা নদী দেখতে পাবেন। এই নদীটা আসলেতে বিশাল অরণ্যের বুক ছিঁড়ে আঁকা বাঁকা হয়ে বেরিয়ে আসছে। আর আমরা এই নদীর একেবারে কোল ঘেঁষে চলে যাব। আপনারা আমরা দেখতে পেলাম যে এখানে ইতিপূর্বে অনেক গাড়ি চলে আসছে, মানে আমাদের আগে অনেক চলে আসছে। ওই রাইট সাইডে এটা ইন্ডিয়ান পুলিশ স্টেশন হবে, আর উপর সাইডে যেটা ভুটানের ওটা হবে, অবশ্যই হবে। আমরা ওটাও দেখার চেষ্টা করব। এই যে আমরা একেবারে, হ্যাঁ, ভুটানের এটা পিলার। এগুলো পিলার আমরা অরণ্যের মাঝে অনেক দেখতে পেয়েছি, আমাদের এখানেও আছে। আমরা এগুলো আসলে এখানে কোনো পাসপোর্ট ভিসার কোনো প্রয়োজন পড়ে না, মানুষ সরাসরি চলে যায়, সরাসরি ওরা চলে আসে, আমরাও চলে যাই, এতে কোনো সমস্যা হয় না। এটা টোটালি আমি ভুটানে প্রবেশ করে আছি এখন, এখানে কোনো কিছুর প্রয়োজন হয় না। এখানে দেখেন আপনার এই কি বলে, এই পিলার দেওয়া আছে, এখানে লেখা আছে ইন্ডিয়া BP 200। এখানকার পানি প্রচণ্ড ঠান্ডা, এত বেশি প্রচণ্ড ঠান্ডা সত্যি, মানে 5 মিনিট দাঁড়িয়ে থাকা যায় না, এত ঠান্ডা। আমি এত ঠান্ডা পানি কোথাও দেখিনি, এত ঠান্ডা পানি। এখানে গোসল করা যাবে না, এত ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। এই পাহাড়গুলা দেখছি, এগুলো আসলে ভুটানে। তবে আমরা এই পাহাড়গুলোতে উঠেছি, এই পাহাড়ে না, আমাদের ওখানে যে পাহাড়গুলো আছে ভুটানে, ওগুলোতে আমরা অনেকবার চড়েছি, প্রবেশ করেছি। ওই অরণ্যের মাঝপথে তো আর তো বর্ডারের কোনো সীমানা আছে, তবে ওখানে তো আর গার্ড নেই, যার যে ইচ্ছা সে মতে চলে যায়। এখানে বোর্ড আছে, বোর্ড দিয়েও ঘুরে ফিরে দেখা যায়, এটাও একটা সুবিধা আছে এখানে। তবে ভুল করে পানিতে নামা যাবে না, মানে প্রচন্ড ঠান্ডা, আমি তো সহ্যই করতে পারি না এত ঠান্ডা পানি। আমরা এই অরণ্যে অনেক নদী দেখতে পাই, আমাদের ওইখানে যে নদীগুলো আছে ওইখানে পানি কিন্তু ঠান্ডা না, এখানে প্রচণ্ড ঠান্ডা। তো আমার সাথে যারা আছে তারাও কিন্তু এদিকে একটু মানে মজা নিচ্ছে, তারা একটু আনন্দ নেওয়ার চেষ্টা করছে। এটা কিন্তু ভুটানের ভিতরে, ভুটানিদের এটা ওদের জায়গা, ওদের স্টেশন এখানে। এখান থেকে আরও ভিতরে প্রবেশ করা যাবে, তবে পাস করতে হয়, এটা টাকা দিতে হয়, 5,000 টাকার মতো লাগে, এটা শুনছি। তবে আমরা বলছি না, সময় কম, যাব না। আমার এক বন্ধু, ও একেবারে বাঘের গলা ধরে রয়েছে, তবে এটা আসল বাঘ না। আমরা ফেরত আসার পথে আবার দেখলাম এই যে রাইনো দেখতে পেলাম। হ্যাঁ, এটা এখানে কিছু রাইনো আছে শুনছে, আমরা মাত্র 2টাই দেখতে পাচ্ছি। তারা আরামসে বেরিয়ে চলে আসে, আরামসে বেরিয়ে থাকে, মানুষ কিন্তু মজা করে দেখে নেয়। পাশে, আমার মনে হয় পাশে গেলেও কিছু হবে না, তবে আমরা যাব না, ভয় লাগে। দূর থেকেই দৃশ্যটা নিয়ে নিলাম। আমরা একেবারে অনেকটা ঘোরাঘুরির পর মাঝপথে আমি ভিডিওটা কাট করে দিয়েছি অনেক বেশি, একেবারে আবার বর্ডারে কি বলে আমাদের গেটে চলে আসছি ফেরত, সরাসরি এখানে নিয়ে আসছি। আমরা এখানে ডিপ্রেসা করব, করে আবার একটু খানাপিনা করব, তার জন্য রান্নাবান্নার তো ব্যবস্থা করতেই হবে অবশ্যই। আমাদের প্রসেস চলছে বেরোনোর জন্যে। প্রবেশ করতে যেমন একটু প্রসেস করতে হয়, বেরোনোর সময় একটু প্রসেস করতে হয়, বর্ডারের মতো। এটা একটু কিছু রুল রেগুলেশন আছে অবশ্যই। আমরা যখন আউট কান্ট্রিতে যাই তখন তো আমরা এইভাবে কিছু রুল রেগুলেশন ফলো করতে হয়, সেরকমই এখানেও।
তা আমাদের এই রান্না বান্নার কাজ চলছে এখন। আমার এটা হলো শ্বশুর মশাই, মানে হ্যাঁ, এই যে আরেকজন শুরু করছে ভাত রান্না করার জন্য, শামসুল। এবারে ও খুব রান্না করতে পারে ভালো। হ্যাঁ, এই যে আরেক ভাই শুরু করছে মরিচ। আর আমার এই যে বন্ধু, এই মাংস কটায় ফার্স্ট, মানে খুব ভালো কাটতে পারে, রান্না করতে পারে খুব ভালো। অরণ্যের মাঝে এর সাথে অনেক ঘোরাফেরা আমার। আমরা যে গাড়িটা নিয়ে চলে এসেছি, এটা এই যে এটা হলো নদী। এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, আমি কিন্তু নামতে পারি না। এই জায়গার লোকাল একজন লোক, সে আর আমরা আসলে নিরিবিলি জায়গায় চলে আসছি। ওই একটা বাস দেখেছি, আসলে তো ওইখানে হিউজ ক্রাউড, এত বেশি মানুষ ওখানে, মানে শোনা যায় না কথাবার্তা, এই অবস্থা। তাই আমরা ওই প্লেসটা ছেড়ে একেবারে নিয়ে একা চলে আসছি এক জায়গায়। দেখতে পাচ্ছেন 1 কেজি তেল দিয়েছে। হ্যাঁ, এরা খায়। বাড়িতে 1 কেজি তেল দিয়ে রান্না করলে বাড়িতে বউকে রাখবে না, তাড়াবে। আর এখানে আসে 1 কেজি তেল দিয়েছে ঢেলে। দেখেন অবস্থা। এই যে নুন লবণ কিভাবে দেয়। ভাত রান্না হয়ে গেছে। চাল দেওয়া নাকি মেলাডি মানুষ মেলাডি তরকারি। তরকারি রান্না হচ্ছে, একটু পরে খাওয়া দাওয়া হবে। তারপরে 3টা মুরগি, কম করে কি, এই দেখো শুরু করে দিল খাওয়া। হ্যাঁ, শুরু করে দিল খাওয়া। খাও, এবার শুরু করে দিল খাওয়া। ঠিক আছে, আমরা খাওয়া শেষে বাড়ি দিকে রওনা হয়ে যাব। সারাদিন তো অনেকে ঘোরাঘুরি হলো, এবার বাড়ির দিকে রওনা দেওয়া লাগবে। আসলে আমরা যতটুকু দেখেছি সবগুলো তো আর ক্যামেরাবন্দি করতে পারবো না, সারাদিন লাগবে। আমি কিছু কিছু জায়গাকে জাস্ট শ্যুট করেছি, এটা স্মৃতি হিসাবে রেখে দিলাম। অথবা ভবিষ্যতে আল্লাহ তৌফিক দিলে দেখতে পারবো, সেজন্যই রাখা। কারণ আমরা যে কজন এখানে লোক ছিলাম, হয়তো আল্লাহ কাকে আগে নেবে কাকে পরে নেবে এটা তো আমরা জানি না। তাই স্মৃতি হিসাবে রাখা। আমি শেষ মুহূর্তে এসে আবার এই ভুটানের যে দৃশ্যটা, সেটা অ্যাড করে দিয়েছি। ইতিপূর্বে যে জায়গাটা দেখেছিলাম সেটাই। আমরা মূলত ক্রাউড প্লেসগুলো যাইনি, প্রচুর মানুষ আছে। মানে আমরা নিরিবিলি জায়গাটা খুঁজেছি, যে কোথায় কোথায় নিরিবিলি আছে, মানুষ কম আছে, সেখানে সেখানে আমরা যাওয়ার চেষ্টা করেছি। যেখানে মানুষ লোক কম ওইখানে আমরা চলে গেছি। এই এরা হলো আমার সাথী, আমরা একসাথে। শুধু আমার ছবিটাই নাই এখানে, কারণ আমি তো ক্যামেরা ধরে নিয়ে আছি। খাওয়ার জন্য একজন মানে পাগল হয়ে গেছে, খাবে খাবে ভাব, খাওয়া চাই। এ হলো আমাদের ভুটান রাজা। আমরা একে ভুটান রাজা। ওই ঘরগুলো আসলে তো ওইটাই ভুটানের, ওদের অফিস। এখানে ধারালো পানি, প্রচন্ড ঠান্ডা, যা টাচ করতে কষ্ট হয়। টাচ করতে কষ্ট হয়, প্রচন্ড ঠান্ডা পানি, পাহাড়। তবে দেখতে ভালো লাগে দৃশ্যগুলো। আমরা বছরে একবার কোথাও না কোথাও যাই, জানুয়ারি ফেব্রুয়ারিতে। আমরা বিশেষ করে জানুয়ারিতেই যাই। ভুটানের বিভিন্ন জায়গায় যেতে ভালো লাগে, দৃশ্যগুলো দেখতে ভালো লাগে। আমরা বিশেষ করে আমাদের এখানে অঞ্চলের লোক ভুটানে বিশেষ করে যায়। এখানে দেখার অনেক ভালো ভালো জায়গা আছে, সেই হিসাবেই সবসময় আসতে পারি না। এই মৌসুমটায় কাজকর্ম একটু কম থাকে, তাই একটু পরামর্শ করে চলে আসি।
হয়তো ভবিষ্যতে দেশে থাকলে ইনশাল্লাহ আগামী বছর হয়তো অন্য কোথাও চলে যাব, আল্লাহ যদি তৌফিক দান করে। বিশাল ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, বিশাল ঠান্ডা না মাইয়া তোমার যেটা প্রচন্ড ঠান্ডা, বিশাল ঠান্ডা না তো, প্রচন্ড ঠান্ডা। দেখতে পাচ্ছ মামুনি, দেখতে পাচ্ছ? একটা মুত্তাছে, একটা খাড়া খাড়া ফটো করতেছে, খাড়া খাড়া মুত্তাছে না বলে না, প্রচন্ড ঠান্ডা। তাহলে খালা দেখতেছে, দৃশ্য দেখে। ওই দেখতে পাচ্ছ, তোমাকে ইনশাল্লাহ আবার নিয়ে যাবো। হ্যাঁ যাবা? যাবা চাই, যাবা নিয়ে যাবো না। যাই হোক, আমার ব্লগটা এখানে শেষ করে দেব, স্মৃতি হিসাবে রেখে দিলাম। পরবর্তীতে দেখবো আমি অন্য জায়গায় যেতে পারলে আবার ব্লগ করার চেষ্টা করবো ইনশাল্লাহ।